রাশেদ হেসে পেলেন। চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, তুমি আমার ঘরের লক্ষ্মী বললে, মানুষ চিনতে আমি ভুল করি না। তা আমার এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আগুন তোমাকে কিছু বললে সরাসরি আমাকে জানাবে, আমি ওর ব্যবস্থা করব। না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার ছেলেও তেমন কিছু বলে না, না বললেই ভালো। হঠাৎ রাশেদের নজর পড়ল মোমের হাতে। ক্ষতস্থানে ভালো হলেও কবজিতে ফোসকা, দুটো দাগ এখনও রয়েছে। রাশেদ হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, এই তোমার হাতে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? আপনি উত্তেজিত হবেন না, গরম তাওয়ায় হাত লেগে এরকম হয়ে গিয়েছে। আমি এখন ঠিক আছি। আগুন তোমাকে কাজ করতে কেন দিয়েছে? উনি কাজ করতে নিষেধ করেছিলেন, আমি নিজেই করেছি। ওনার কোনো দোষ নেই। বাবা, আমি এখন আসছি, আয়মান ভাইয়াকে পকোড়াগুলো দিতে হবে। আচ্ছা, যাও। আমার ড্রয়িং রুমে সোফায় বসে আছে, পা দুটো টি টেবিলের ওপরে রেখে নাচাচ্ছে, ঠোঁট দুটো চোখা বাঁশি বাজাচ্ছে। টিভিতে রোমান্টিক হিন্দি গান চলছে। আমিও তাদের সাথে তাল মিলিয়ে ঠোঁট নেড়ে গুনগুন করে গাইছে। টিভিতে তখন কিচিং সিন চলছিল। সেই সময় ড্রয়িং রুমে মোমের আগমন ঘটল। মোম হাসি মুখে আয়মানের দিকে পকোড়ার ছোট প্লেটটা এগিয়ে দিয়ে টিভির দিকে নজর পড়তে চোখ দুটো বড় বড় হয়ে গেল। আইমার রিমোট নিয়ে দ্রুত টিভি অফ করে দিল। মেয়েকে এসে বলল, কিছু বলবে ভাবি? ওনার জন্য মা এগুলো পাঠিয়েছেন, দাও। মোম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আইমান পেছন থেকে ডেকে ওঠে, ভাবি তুমি কি কিছু দেখেছো? কী দেখার কথা বলছেন ভাইয়া? তখন টিভিতে কিছু দেখেছো কি? মন থতমত খায়, আমতা আমতা করে বলল, জি না। আমার স্বস্তি নিঃশ্বাস ফেলে। পকোড়া হাত তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চনমনে কণ্ঠে বলল, না দেখলে ভালো, অবশ্য দেখলেও আরও ভালো। ভাইয়ার জন্য সব কিছু সুবিধে হবে। জি, কিছু কিছু না। না বুঝে থাকলো বুড়ো, বুঝিয়ে দিবে, টেনশন করো না। মোম সেখান থেকে চলে আসলো। আমাদের কথা ওর মাথায় ঢুকলো না। আমার রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো। ততক্ষণে চলমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে। এই নিয়ে আয়মানের আফসোসের শেষ নেই। কে বলেছে এখন পকোড়া নিয়ে আসতে? আয়মান বলেছিল? বলেনি তো, তাহলে কেন আসলো? আসলে তো আসলো একেবারে কিসিং ছিঁড়ে আসতেই হলো। আশ্চর্য, দেশে কি মানবতা বলে কিচ্ছু নেই? নিষ্পাপ একটা বাচ্চাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কষ্টে ভরা মনই আয়মান টিভির চ্যানেল পাল্টাচ্ছে, যদি আবার কোনো রোমান্টিক গান চোখে পড়ে সেই আশায়। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। আগুন ফ্ল্যাটের ডাইনিং টেবিলের বেশ বড়, 6 জনের জন্য পারফেক্ট। আগুন ভীষণ তৃপ্তি করে খাচ্ছে। মায়ের হাতের রান্না তার বরাবরই পছন্দ। রাশেদ আসার পর আগুনের সাথে তেমন কথা বলেনি। যতটুকু বলেছে সবই মোমের ব্যাপারে। তবে ছেলের প্রতি তিনি খুশি। মোম কোনো অভিযোগ করেনি, উল্টো আগুন যে কতবার যত্নশীল সেটা জানিয়েছে। যত্নশীলের কথাটা অবশ্যই মিনা থেকে জানতে পেরেছে। তার মানে আগুন মোমকে ভালো রাখার চেষ্টা করছে। বিষয়তে তিনি চরম আপ্লুত। খাওয়া শেষ করে রাশেদ রুমে চলে গেলেন। মিনার সব কিছু গুছিয়ে তিনিও চলে গেলেন। ময়ূরী মমির সাথে আগুনের রুমে আসলো। বসে বসে গল্পগুজব করছে। আগুন আইমান দুজনেই ড্রয়িং রুমে বসা। মোটা একটা বই নিয়ে আগুন সোফায় বসলো। মনোযোগ দিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছে। টিভিতে দুপুরে নিউজ চলছে। আইমানের রাগ হচ্ছে, খাওয়ার পর কেউ নিউজ দেখে? কোনো ভালো দেখে একটা রোমান্টিক ইংলিশ মুভি দেখবে, সেটা থেকে আইডিয়া নিয়ে বইয়ের সাথে রোমান্স করবে। তা না করে খবর দেখছে। এরকম নিরামিষ মার্কা জামাই হলে বউ 4 দিনও টেকবে না। কিন্তু আইমান এমনটা কখনোই হতে দেবে না। এমনিতে বউ ছাড়া এতিম হয়ে আছে, বউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবে না। সারাক্ষণ আদরের উপরেই রাখবে। এত আদর করবে যেন পাশে বসার আন্টিরাও ওর বউকে দেখে হিংসে করবে আর বলবে, ইস, আমার স্বামী যদি আইমানের মতো হতো। বড় একটা কথা বলার ছিল। আগুন বইয়ের পাতায় নজর রেখে জবাব দিল, বল। বলেছিলাম কি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে হেল্প করব। ঠাস করে বই বন্ধ করে ভুরু কুঁচকে আয়মানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ভাইয়ের চাউনি দেখে আয়মান ভড়কে গেল। ব্যগ্র কণ্ঠে বলল, এভাবে তাকেও না, আমার লজ্জা লাগে। এরকম চাউনিতে ভাবিকে দেখো, আমাকে না। আগুন চোয়াল শক্ত করে দাঁত চেপে বলল, ফাজলামি বাদ দিয়ে যা বলার সরাসরি বল, মেজাজ খারাপ করবি না। আয়মান শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, রেগে যাচ্ছ কেন? একদম ধমকাবে না। ধমক দিলে বলবো না।
তোর সাথে ফালতু কথা শোনার সময় নেই। আয়মান বাঁকা এসে জবাব দিল, শুনবে না ভালো কথা? দেখো পরে আবার আফসোস করো না। আয়মানের কথায় আগুন সিরিয়াস হয়ে তার দিকে তাকায়। রাশভারী কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস, তবে আমারও সিরিয়াস। হেয়ালি না করে বলবি এক্স্যাক্টলি কি বলতে চাস? এই মাসের 8 তারিখে ভাবির জন্মদিন। চমকে যায় আগুন। মমির জন্মদিন, আর ও জানে না? আয়মান না বলে হয়তো জানতেও পারতো না, আর না জানার চেষ্টা করতো। তুই কিভাবে জানলি? আসার সময় সময় মা ময়ূরীকে বলছিল, তখন শুনেছিলাম। কী সব প্ল্যান আছে নাকি? ও, ক্ষেপে উঠল আয়মান, চাপা রাগ দেখিয়ে বলল, ও মানে তুই ভাবিকে সারপ্রাইজ দিবি না? আগুন ভাবলেশীনভাবে বলল, সারপ্রাইজ দেওয়ার কী আছে? জাগে এবার বল, তোর কি হেল্প চাই? সময় আসুক তখন বলবো। এতটুকু বলতে পারি, মেয়ে ঘটিত ব্যাপার। আগুন চোখ রাঙিয়ে তাকায়। কিছু কড়া কথা শোনাতে চেয়েও শোনালো না। আগুনের মস্তিষ্কের ভেতরে এখন মমের জন্মদিনের তারিখ ঘুরছে। বিকেলে সবাই চলে গিয়েছে আগুনের ফ্ল্যাট থেকে। মম থাকতে বলেছিল, মিনা না করে দিয়েছেন। মানুষ 6 জন, রুম 2টা। একটাতে আগুন মম থাকলে অন্যটিতে মিনা রাশেদ। বাকি রইল ড্রয়িং রুম, সেখানে ময়ূরী আইমান। অ্যাডজাস্ট করবে কিভাবে থাকবে? সত্যি বলতে মিনা থাকতে ইচ্ছে করছিল, কিন্তু রাশেদের কথায় আর কিছু বলতে পারেনি। অন্ধকারচ্ছন্ন রাত, আজ আকাশে চাঁদের দেখা নেই। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। বাইরে জোরে বাতাস বইছে, বারান্দার দরজা খোলা, সেখান থেকে সংসরণ করে বাতাস রুমের মধ্যে প্রবেশ করছে। মোম গুটিসুটি হয়ে পেটের উপর বালিশ রেখে বিছানায় বসে আছে। আগুন কিছু কাগজপত্র একটা ফাইলে গুছিয়ে রেখে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসেছে। আগুনকে দেখে মোম নড়েচড়ে বসলো। ভুরু কুঁচকে চেয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবে? মোম যেন আগুনের কথা অপেক্ষাতেই ছিল। হাস্যজল মুখে বলল, আজকের সময়টা অনেক ভালো কেটেছে, সবাই মিলে কত মজা হলো। বলুন, তুমি খুশি? মোম অদূরে হাসি বজায় রেখে উত্তর দেয়, খুব খুশি, কিন্তু আমি খুশি না। মোমের হাসি মুছে গেল, মায়াভরা নয়নে চেয়ে শুধালো, কেন? আমি পাশে বসাতে তুমি দূরে সরে গিয়েছো কেন? মোম মুখ কালো করে বলল, দূরে কোথায় সরেছি? তখন তো এমনি আপনাকে জায়গা করে দিয়ে নড়ে চড়ে বসলাম। আচ্ছা, তাহলে এখন আরেকটু কাছে ঘেঁষে বসি। মোম মাথা নেড়ে সায় জানায়। আগুন আগুন সত্যি সত্যি একদম মোমের শরীরের সাথে লেগে বসে আছে। আগুনের সংস্পর্শে মোমের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। আগুন মোমের তুলতুলে নরমে খাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে নির্দেশ্বরে বলে উঠল, মম, মনে করো আমি তোমাকে কোনো সারপ্রাইজ দিলাম, তো তুমি এর বিনিময়ে আমাকে কী দেবে? মোম ঘুমরা মুখে চঞ্চল কণ্ঠে বলল, আপনি সবসময় দেওয়া নেওয়ার কথা কেন বলেন? কিছু হলে আমি কি পাবো? আমায় কি দিবে বিনিময় ছাড়া? আপনি কিছুই বুঝেন না। আগুনের মেজাজ খারাপ হলো, গম্ভীর কণ্ঠে বলো, এটা সবার ক্ষেত্রে না, এর বিনিময়ের ব্যাপারটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে আমি কোনো কিছুতেই ফ্রিতে দিব না। তোমাকে আমি জিনিস দিলে সেটার বিনিময়ে তোমাকেও আমাকে অন্য কিছু দিতে হবে। মোম অবুঝের মতো প্রশ্ন করে, কী দিব? আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে মোমের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। মোম হকচকিয়ে যায়। আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মিশ্রণ কোমর চেপে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে নিঃশব্দ গলায় বলো, এমন কিছু যেটা তোমার আমার মধ্যকার সম্পর্কের সকল দ্রুত ঘুচিয়ে দিবে। দুজনের তৃপ্ত নিঃশ্বাস খুব কাছ থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি নিজে থেকে বোঝো, জানো, কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফেটে তা বলতে পারবো না। তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা করতে পারবো। হৃদয় নিগড়ানোর মনের গহীনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো। মধ্যরাতে সব কিছু যেমন নিস্তব্ধতায় ছেয়ে থাকে, ঠিক তেমনি বদ্ধকক্ষে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। আগুনের এমন হুট করে কাছে আসায় মোমের ছোট্ট সত্তা কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা বেড়ে আসতে চাচ্ছে, হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। আগুনের শক্ত হাতের মুঠোয় থাকা মোমের নরম হাতের সেই কম্পন টের পায় সে। আগুনের চোখ দুটো বন্ধ ছিল, চোখ খুলে তড়িৎ বেগে মোমের থেকে দূরে ছিটকে সরে যায়। পুনরায় চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মোমের শরীর এখনও কাঁপছে। আগুনের বলা এক একটি শব্দের বাক্য তীরের মতো ছুটে গিয়ে তার হৃদয়ে আঘাত এনেছে। মোম অবুঝে নয়,
আগুনের বলা প্রতিটি বাক্য সে গভীরভাবে উপলব্ধি করেছে। গ্রামে থাকতে পাশের বাড়ির ভাবি নিজের বিবাহিত বান্ধবী, দাদি, নানির কাছ থেকে খুব ভালোভাবেই জানতে পেরেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। এসব কিছু জানা সত্ত্বেও মনের মধ্যে ভয় কাজ করছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। আগুন মনে মনে অনুতপ্ত। এখনই কি করতে যাচ্ছিল ও? মমের পারমিশন ছাড়া তার এতটা কাছে যাওয়া উচিত হয়নি। মমের নিশ্চয় অস্বস্তি হচ্ছে। আগুন অপরাধী গলায় বলল, সরি মম, কিছু মনে করো না, আর এরকম হবে না। মম চকিত তাকালো, ভুরু কুচকে চেয়ে বলল, ক্ষমা কেন চাচ্ছেন আপনি? ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আগুন অবাক হয়ে জানতে চাইলো, তুমি রাগ করোনি? মম সরল গলায় জবাব দিল, না তো, রাগ কেন করব? আগুন সন্ধিহান কণ্ঠে শোধালো, তখন যে ওইভাবে কাছে যাওয়ায় তোমার খারাপ লাগেনি? এ কথায় মমের ভীষণ লজ্জা লাগলো। মাথা নিচু করে মিনমিন করে বলল, খারাপ লাগেনি, তবে কিছুটা ভয় করছিল। আগুন ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, আবার ভয়? গোমরা মুখে বসে রইল, কিছু বলল না। আগুন নিজেই বলল, বাদ দে এই টপিক, মুখ ফুলিয়ে বসে না থেকেই ঘুমিয়ে পড়ো। মোম চোখ তুলে আগুনের একবার দেখে নিল, তারপর বালিশে ঠিক করে নিজের বরাদ্দকৃত জায়গায় ওদিকে মুখ করে ঠাস করে শুয়ে পড়ল। কোনো কারণ ছাড়াই মোমের মনটা খারাপ হয়ে গেল। মোম ভাবছে তখনকার বিষয় নিয়ে আগুন মনে মনে কষ্ট পাচ্ছে, মোমকে বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু মোম তা সত্যিই কিছু মনে করেনি। মোমের এমন আচরণে আগুনের ললাতে ভাঁজ পড়ল। আগুন হাত বাড়িয়ে মোমের কাঁধ স্পর্শ করে নিজের দিকে ফেরালো। মোম মুখ কালো করে অন্যদিকে চেয়ে আছে। আগুন ভরাট কণ্ঠে বলল, সমস্যা কি? মুখটা এমন পেঁচার মতো করে রেখেছো কেন? মোম জিভ দিয়ে ঠোঁট ভিজে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, আমার তো কোনো সমস্যা নেই, মনে তো হচ্ছে আপনার সমস্যা। আগুন ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমার আবার কী সমস্যা হবে? সমস্যা না হলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আশ্চর্য, কিভাবে কথা বলছি? আমি তো বললাম আমি কিছু মনে করিনি। তবুও এই ব্যাপারটা নিয়ে আপনি গিল্টি ফিল করছেন, যা আমার সহ্য হচ্ছে না। আগুন থমথম খায়, রাশভারী কণ্ঠে বলে উঠল, আমি কি বলেছি আমি কষ্ট পাচ্ছি? মোম ঠোঁট উল্টে বলল, বলতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারবো না? আগুন ঠোঁটে ঠোঁট চেপে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, জি আপনি অনেক বড়, তা বড় মানুষ, আপনি আমার না বলা কথাগুলোর মধ্যে আর কে বুঝতে পারেন? মোম গোল গোল মুখ করে তাকায়, ডগর ডগর আঁখি তুলে কয়েকবার পলক ঝাপটি মারে। শিকন পুরো ঠোঁট দুটো নেড়ে নেড়ে বলল, আমি তো আপনাকে ঠিক মতোই বুঝতে পারি না, তাহলে আপনার না বলা কথাগুলো কিভাবে বুঝবো? আগুনের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, না বুঝতে পারলে আমি যে মনে মনে গিল্টি ফিল করছি একটু আগে, সেটা কিভাবে বুঝতে পারলে? ওটা তো পরিস্থিতির উপর নির্ভর করে বুঝতে পেরেছি। আগুন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মোমের মুখে মিটে মিটে হাসে। আগুনকে জ্বালাতে পেরে সে মহা খুশি। কুমড়ো মার্কার লোক একটা, কথায় কথায় শুধু ধমক দেয়। বেশ হয়েছে, তবে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুন রুম থেকে বেরিয়ে গিয়েছে, মনির প্রতি জ্বলন্ত হাসিটা ধপ করে নিভে গেল। শোয়া থেকে উঠে আগুনের পিছে ছুটল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। জীবনে কোথাও থেকে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। চারপাশে সব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে নিরিবিলি কোথাও গিয়ে বসে থাকতে, কিছুটা সময় একাকিত্বভাবে কাটাতে ইচ্ছে করছে। মোম আগুনকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে হাজির হয়। গুটিসুটি পায়ে এগিয়ে যায় আগুনের নিকট। আগুনের দৃষ্টি ফোলের নিমজ্জিত। মোম গিয়ে আগুনের পাশে বসলো। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, কি হয়েছে, চলে আসলে যে? ঘুমাবে না? আগুন চোখ তুলে তাকায় মোমের দিকে। মোম মাথা নিচে করে নিল। আগুন দৃষ্টি ফিরিয়ে নেয়। জানালার পর্দার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি আবার উঠে এসেছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি আসবেন না? আসছে একটু পরে, তুমি যাও। মোম গেল না, ঠাস করে ঠায় বসে রইল। অজান্তে চোখ দুটো জলে ভরে উঠল। সব কিছু অগোছালো মনে হচ্ছে, কেমন রুদ্রশ্বাস অনুভূতি হচ্ছে। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কি আমার উপর বিরক্ত? আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কি? কী করেছি বলুন না? এমন চুপচাপ বসে আছেন কেন? মোমের আকস্মিক কান্নার আওয়াজ হতভম্ব হয়ে গেল। ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। ভুরু কুঁচকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমের আপাদমস্তক পর্যবেক্ষণ করল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারিক্কি গলায় বলল,
আমি ঠিক আছি, আর তোমার উপর কোনো বিরক্ত হয়নি। অল্পতেই ভয় পাওয়া, কান্না করা, এরকম ছিচকাদুনে বউ আমার পছন্দ নয়। মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়াভরা কণ্ঠে বলো, আপনি আমার থেকে দূরে থাকলে আমার ভালো লাগে না মাস্টার মশাই। আপনার রাগে গম্ভীর লোকটাই আমার ভালো লাগে। আপনাকে জ্বালাতে আমার ভালো লাগে। আপনি বরং আমাকে বকুনি দিয়েন, তবুও রাগ করে থাকবেন না। মোমের কথা আগুন আশ্চর্য হয়ে গিয়েছে। কাকে বুঝালো তখন? রেগে যাওয়া প্রশ্ন কোথা থেকে আসছে? আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা একটা কথা বলো তো, তোমার সমস্যা কি আমি রুম থেকে চলে আসায়, নাকি তখন ওইভাবে রিয়াক্ট করায়? গোমরামুখী উত্তর দিল, আপনি চলে আসায়। আমি জানি আমার কথাতেই তখন ওইভাবে চলে এসেছেন। আগুন মৃদু হাসল, নিম্ন চোখে তাকিয়ে গম গম স্বরে বলল, বড় মানুষ এখন চলুন, ঘুমাতে হবে। বড় মানুষের সাথে তর্ক করে লাভ নেই। আগুন বলে বেডরুমে দেখে হাঁটা দিল। এভাবে বারবার বড় মানুষ বলে কি মোমকে অপমান করলো? মোম গাল ফুলিয়ে আগুনের পিছে পিছে চলল। আগুন বিছানা গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। এক হাতে কপাল ঠেকালো, ডিম লাইট জ্বালানো। মোম এসে লাইট বন্ধ করে দেয়। মোম এতদিনে জেনে গিয়েছে আগুন লাইটের আলোয় ঘুমাতে পারে না। বাইরে থেকে অল্প আলো খোলা জানালা দিয়ে রুমে প্রবেশ করছে। আফসালে পা চলিয়ে মোম বিছানায় এসে শুয়ে পড়ে। মোমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। তখনই আগুনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, বুকে ঘুমাবে? মোম দ্বিধা করলো না, তড়িৎ বেগে ছোট্ট মাথাটা এলিয়ে দিল পুরুষিলার প্রশস্ত বুকে। আগুন এক হাত বাড়িয়ে আগলে নিল সহধর্মিণীকে। মোমো পেলব এক হাত দিয়ে আগুনকে জড়িয়ে ধরল। হ্যালো আগুন, কোথায় তুই? আগুন এক হাতে ড্রাইভিং করতে করতে উত্তর দিল, গাড়িতে, কলেজে যাচ্ছি। কোনো দরকার? আমি ডুকরে কেঁদে উঠল, উৎকণ্ঠিত গলায় বলল, এক্ষুনি আমাদের বাসায় চলে আয়, খুব বড় বিপদে পড়েছি রে। প্লিজ যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আগুন কপাল কুঁচকে ফেলল, চিহ্নিত ভঙ্গিতে বলল, বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল আন্টি কোথায়? আম্মু আব্বু বাড়িতে নেই, নানু বাড়ি গিয়েছে, আমার নানু অসুস্থ। তুই তাদের সাথে যাসনি কেন? আর না গেলে এতক্ষণ তোর হাসপাতালে থাকার কথা, তাহলে তুই বাড়িতে কী করছিস? নাইমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র উত্তেজনা নিয়ে দম ছটফট কণ্ঠে বলল, সকালে রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তখন কোথা থেকে এই গুন্ডা এসে আমার পিছু নিয়েছে, ছুরি নিয়ে এসে মারার হুমকি দিয়েছে। এখনও বাড়ির সামনে মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আগুন প্লিজ আমাকে বাঁচা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। গাড়ি ঘুমিয়ে ঘুরিয়ে নাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আগুন। জ্যাম না থাকায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির দারোয়ান আগুনকে চেনেন, নাইমার সাথে কয়েকজন এখানে এসেছিল, তাই আর কিছু জিজ্ঞাসা করেনি। আগুন কয়েক কদম এগিয়ে পুনরায় পিছু ফিরে চাইল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, বাড়ির আশেপাশে অপরিচিত ওকে দেখেছিলেন কি? দারোয়ান পান খাওয়া লাল লাল বের করে হেসে বলল, তা তো বলতে পারবো না বাবা, আমি এসেছি সবে 5 মিনিট হয়েছে, তবে আমি আসার পর কাউকে দেখিনি। জি চাচা, ধন্যবাদ। আগুন হন্তপায়ে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডোল বেল চাপ দিতেই নাইমা দরজা খুলে সাহসে আগুনকে জড়িয়ে ধরল। নিজের সর্বোচ্চ শক্তি খেটেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নাইমার কাছে আগুন কিং কর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছে। তড়িৎ বেগে নাইমার দুবাহু চেপে ধরে নিজে থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ভুরু কুঁচকে চওড়া গলায় বলল, না কী করছিস এসব? ছাড় আমাকে। না, ছাড়বো না। ছেড়ে দিলে তুই পালিয়ে যাবি। তুই জানিস না তোর ইগনোর আমি সহ্য করতে পারি না, তবু কিন্তু তোর যন্ত্রণা দিয়েছিস। এতে অবহেলা কেন করিস আমাকে? আগুন জোর করে নিজে থেকে নাইমাকে ছাড়িয়ে নেয়। ধমকে বলো, পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস, কি বলছিস, কোনো খেয়াল আছে তোর? নাইমা উন্মাদের মতো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আর সেটা তোর জন্য। আমাকে বিয়ে করবি কবে বল? চল আজকে আমরা বিয়ে করে ফেলি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সন্দেহী কণ্ঠে বলল, তোকে নাকি কোন গুণটা তাড়া করেছিল, সেটা কি মিথ্যে ছিল? আমাকে বাড়িতে ডেকে আনার জন্য মিথ্যে বলছিস, তাই তো? নাইমা ভাবলেশীনভাবে জবাব দিল, হ্যাঁ, মিথ্যে কথা বলে তোকে ডেকে নিয়েছি। মিথ্যে না বললে কি তুই আসতি? উল্টো আমি নিজে থেকে তোর কাছে গেলে ইগনোর করিস। সাহসে আগুনে ছোঁয়া শক্ত হয়ে ওঠে, রাগে শরীরের গরম রক্ত টকবগিয়ে ওঠে। হাত দুটো মুঠো করে নেয়, দাঁতে দাঁত চেপে বলল, এরকম পাগলামোর মানে কি? তুই জানিস না এটা আমার কলেজ টাইম? নাইমা আগুনের কাছে এসে হাত বাড়িয়ে তার এক গাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল,
তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে খুব ভালোবাসি। একবার আমার হয়ে দেখ, তোকে আমার ভালোবাসার যাতা করলে মরিয়ে রাখবো। হাত সরিয়ে দেয়। রেওয়াকে গম গম স্বরে বলল, কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার জায়গায় তুই কখনো নিতে পারবি না। তোকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু না। যদি চাস আমাদের বন্ধুত্ব ভেঙে না যাক, তাহলে এরকম আর কখনোই করিস না। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাইমা পেছন থেকে আগুনের শার্টের কলার চেপে ধরে কাতর কণ্ঠে বলল, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। একবার আমার চোখের দিকে তাকিয়ে বল, একটু আগে যা বলছিস মিথ্যে বলেছিস? ঘুরে নাইমা দেখে রক্তিম চোখে তাকায়। নাইমার শুকনো ঢোক গিলে কলার চেপে ছেড়ে দিল। আগুন চোয়ার শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, দ্বিতীয়বার আমার কলার ধরার আগে সাহস করিস না, তাহলে এর পরিমাণ খুবই খারাপ হবে। নাইমা আগুনের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, তুই যাকে ভালোবাসিস কে সে? তাকে ঠিকানা দে, আমি তাকে দেখব। সে কি আমার থেকে বেশি সুন্দরী, যার জন্য আমাকে মেনে নিতে পারছিস না? সে নিঃসন্দেহে তোর থেকে সুন্দর, বেশি সুন্দর। তবে বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য চাই সুন্দর একটা মন, যেটা তোর মধ্যে নেই। বললাম না, ঠিকানা দে, আমি তাকে দেখতে চাই। বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, তার ঠিকানা আমার বাড়িতেই। নাইমা খেপে উঠল, ঝাঁজ নিয়ে বলল, তোর বাড়িতে মানে? সেই মেয়ে তোর বাড়িতে কেন থাকবে? আগুন মুখ ফসকে রাশভারী কণ্ঠে বলে উঠল, কারণ সে আমার বিবাহিতা স্ত্রী, বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, 3 কবুল পরে বিয়ে করা সহধর্মিণী। নাইমা চমকে ওঠে, বিস্ময় হয় তাকে থাকে নিষ্ঠুরতম আগুনের দিকে। ফ্যাল ফ্যাল করে চেয়ে শেষে সুরে বলল, তুই বিয়ে করে ফেলেছিস? কবে, কখন, কোথায়? আমাকে জানাসনি কেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। এখন তো জেনে গিয়েছিস, আগে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না, আসছি। আগুন চলে গেল। নাইমা দরজা ঘেঁষে ফুলরে বসে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না আগুন। তোর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তোর কথা ভেবেই আমার দিন শুরু হয়, রাত কাটে। আর সেই তুই আমাকে এত বড় ধোকা দিলি। কিভাবে পারলি এমনটা করতে? তুই আমার ফিলিংস নিয়ে খেলেছিস, আমাকে কষ্ট দিয়ে তুই বউ নিয়ে ফুর্তি করেছিস, বেরাবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এরকম ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। যেই যন্ত্রণা আমি পাচ্ছি সেই একই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। ঘড়ির কাঁটা প্রায় দুপুরের কাছাকাছি। সূর্যের উত্তাপে সতেজতায় ঘেরা গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে। নেই কোনো হিমশীতল বাতাস। পিচঢালা রাস্তায় এতটা উত্তপ্ত হয়ে আছে যেন মনে হচ্ছে কেউ জ্বলন্ত কয়লা সেখানে ঢেলে দিয়েছে। তীব্র গরমে কাঠফাটা রোদে কাজ করে পরিশ্রমী মানুষগুলোর গলা শুকিয়ে আসছে, তবুও তারা কেউ থেমে নেই। ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাতের আশায় অক্লান্ত পরিশ্রম করে চলছে। খোলা আকাশে কাকপক্ষীর দেখা নেই। হয়তো তারা তীব্র রোদের থেকে বাঁচতে ছায়াময় আশ্রয়স্থল আশ্রয় নিয়েছে। গাড়ি চালাতে চালাতে আশেপাশে এমন অনেক কিছু অবলোকন করছে। আগুন আজকে আর কলেজে যায়নি। নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজস্ব ফ্ল্যাটের উদ্দেশ্যে রাস্তা ধরেছে। মাথা গরম হয়ে গিয়েছে, রাগ হচ্ছে খুব। কিন্তু রাগটা কার প্রতি? নিজের প্রতি। রাইমা নাকি মোমের উপর কিছুই বোধগম্য হচ্ছে না। রাগ নিয়ে কলেজে গেলে সেই রাগ স্টুডেন্টের উপর যদি ছাড়ে, তখন তো শুধু শুধু একটা সিনক্রেট তৈরি হবে। সেই জন্য আজকে তার কলেজেই গেল না। তবে আগুন এটা বুঝতে পারছে, বন্ধু বলে নাইমাও এতদিন এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। আজকে তো বাড়াবাড়ি করার সীমায় লঙ্ঘন করেছে। আগুন এখন ভয় হচ্ছে। স্কুল লাইফ থেকে নাইমাকে চেনে ও। নাইমার স্বভাব সম্পর্কে ওর ভালোই অবগত। নাইমা ভীষণ জেদি, একরোখা একটা মেয়ে। নিজের স্বার্থে সে সব কিছুই করতে পারে। মোমকে সাবধানে দেখে রাখতে হবে। নাইমার চোখে মোমকে পড়তে দেওয়া যাবে না। ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে, হয়তো গরমের কারণে এমনটা হয়েছে। আগুনের এতটা জলদি বাসায় আসায় মোম কিঞ্চিত অবাক হয়েছে। আগুনের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর লেবু বের করে শরবত বানিয়ে রুমে আনলো। আগুন উপুর হয়ে শুয়ে আছে। মোম নরম কণ্ঠে ডাকলো, আপনার কি শরীর খারাপ লাগছে? একটু কষ্ট করে উঠুন, এই শরবতটুকু খেয়ে নিন, ভালো লাগবে। আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নড়লও না। যেমনভাবে শুয়েছিল তেমনভাবেই শুয়ে আছে। মমির চিন্তা ভালো। চঞ্চল পায়ে কাছে গিয়ে আগুনের কপালে হাত দিয়ে চেক করলো। না, চিন্তার কোনো কারণ নেই।
শরীর ঠান্ডায় আছে। মম জানে প্রচণ্ড গরমে মানুষের জ্বর চলে আসে। মম পুনরায় মিহি কণ্ঠে ডেকে উঠল, মাস্টার মশাই, দয়া করে একবার উঠুন, শার্ট তো ঘামে ভিজে গিয়েছে, চেঞ্জ করে আসুন, ঠান্ডা লেগে যাবে। আগুন উঠে বসলো, শরবতটুকু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। মম বিছানায় বসে আছে। ফ্রেশ হয়ে এসে কথাবার্তা ছাড়াই মমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। হকচকিয়ে তাকালো। আগুন মমের হাত দুটো টেনে মাথায় রাখলো। মোম অবাক হয়ে তাকিয়ে আছে আগুনের মুখের দিকে। আগুন ভুরু কুঁচকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। ব্যাস, আর কিছু বলতে হলো না, মোম বুঝে নিল। বললে ভাতে আলতো করে আগুনের চুল টেনে দিচ্ছে। কিন্তু মুহূর্তে অতিবাহিত হওয়ার পর মোম মৃদু স্বরে বলল, আজকে তো তাড়াতাড়ি চলে আসলেন যে? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, লাগছিল না, তাই চলে এসেছি। মোম চুলের ভাঁজে আঙুল চালিয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিহ্নিত। কলেজে কোনো সমস্যা হয়েছে কি? আগুন ভরাট কণ্ঠে বলল, না, আমি চিন্তিত। আর না কলেজে কোনো সমস্যা হয়েছে। আপনি তো সেই সময় বাসায় আসার না, সেই জন্য জানতে চেয়েছি। তেমন বিষয় না, কোনো কারণ। এমনিতে আজকে মাত্র একটা ক্লাস ছিল। খাবার খেয়ে শুয়ে ভালো লাগলো। চলুন আগে খেয়ে নেবেন। খেতে ইচ্ছে করছে না। রান্না শেষ করে ফেলেছো? জি, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না ছাড়া আমার তো আর কোনো কাজ নেই। টিভি দেখতেও ভালো লাগছিল না। আগুন গমগম গলায় বলল, সারাক্ষণ যেহেতু বসেই থাকো, কোনো কাজ পাও না, তাহলে বসে বসে একাডেমির বইগুলো তো পড়তে পারো। পরীক্ষার দিন যে ঘনিয়ে আসছে, সেদিকে খেয়াল আছে? ওই কোথায় পাবো? আগুন হতভম্ব হয়ে গেল। রাশভারী কণ্ঠে বলল, গত বৃহস্পতিবারে না তোমাদের গ্রামের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তোমার একাডেমির প্রয়োজনীয় যাবতীয় বইগুলো এনে দিয়েছিলাম, এগুলোর মধ্যে ভুলে গেলে? মোম থমথম খেয়ে গেল। গোমরা মুখে উত্তর দিল, হ্যাঁ, মনে ছিল না। তুমি খেয়ে নিও, আমি একটু ঘুমাবো। আমি একা একা খাবো? আপনি খাবেন না? বললামই তো খেতে ইচ্ছে করছে না। মোম ঠোঁট উল্টে বলল, আমিও খাবো না, আমার একা একা খেতে ভালো লাগে না। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো। কিছু বলল না। মমির চুলটানায় বেশ আরাম লাগছে। চোখ দুটো বন্ধ করে নিল। কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পেল না। আগুন আগুনের থেকে সাড়া না পেয়ে মোম তার দিকে তাকায়। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বুঝতে পারলো আগুন ঘুমিয়ে পড়েছে। মায়া হলো, আজকে হয়তো মানুষটা বেশি ক্লান্ত ছিল, তাই তো অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে। মোম কোল থেকে আগুনের মাথা সরিয়ে দেয়নি, সেভাবেই বসে রইল। মোম এক হাত দিয়ে আগুনের গাল ছুঁয়ে দিল। অপালক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। বাইরে কোলাহলপূর্ণ বাদ্যযন্ত্রের শব্দ আর চেঁচামেচির আওয়াজে কর্ণগোচর হতেই গুলটির মেজাজ খারাপ হলো। স্ত্রীকে ডেকে চিৎকার করে বললেন, মা, কোথায় গেলে তুমি? এত শব্দ কিসের? একটু দেখো তো। গুলটি বসে বসে সিগারেট ফুঁকছেন। সিগারেট একটান দিয়ে সেটার বিষাক্ত ধোঁয়া ঠিক মতো ছাড়াতেও পারেননি। তখনই স্ত্রী আত্মচিৎকার করে ভেসে এলো কানে। গুলটি হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রীর কাছে গিয়ে উদ্বিগ্ন সমেত জানতে চাইলেন, কি হয়েছে? ওগো রুমুর বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে গো। ওগো, আমাদের কি হবে গো? উল্টে তাদের দাঁত চিপে ধমকে বললেন, ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? খেয়ে 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 কি শরীরে চর্বি জমে গিয়েছে? অনেকদিন ধরে আমার হাতে মার খাও না, সেই জন্য গলার আওয়াজও বড় হয়ে গিয়েছে। গুলটির স্ত্রী অভিমানী কণ্ঠে বলেন, তুমি আমাকে খাবারে খোঁটা দিচ্ছ? আমার বাবার বাড়ি থেকে টাকা পাঠাই, তাই আমার সাথে উচ্চ আওয়াজের কথা বলবে না, নয়তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। দমে গেলেন গুলটো। শুষ্ক ঢোক গেলে মেকি হেসে বললেন, আরে বউ, রাগ করছো কেন? তুমি জানো না, যখন তোমার প্রতি ভালোবাসা বেশি উপচে পড়ে, তখন আমি রেগে যাই, ধমকে কথা বলি। আমি তোমাকে পচা পাস্তা ভাতের স্বাদ মতো ভালোবাসি, যার ঘ্রাণ বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সহ্য করছি। যতদিন বেঁচে থাকে এই ঘৃণা সহ্য করে বেঁচে থাকতে হবে। মাঝে মাঝে তো মনে হয় এই পচা ঘৃণাই আমার প্রাণনাশের কারণ হবে। গুলটির স্ত্রী ফুঁসে উঠে বলেন, কি বললে তুমি? গুলটির চটজলদি উত্তর দিলেন, ও, বুঝতে পারছো না কেন? তুমি তো আমার বুকে চেপে বসে আছো। সেটাই বললাম, বর্তমান ছেলেমেয়েদের ভাষায় যাকে বলে ট্রু লাভ।